সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট তার পদত্যাগপত্র কেন রাষ্ট্রপতিকে না দিয়ে ভ্যানিটি ব্যাগে করে ভারত চলে গিয়েছিলেন, অথবা আদৌ তিনি পদত্যাগপত্র লিখেছিলেন কিনা সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই বিষয়গুলো অনেক পুরনো বিতর্ক, অনেক পুরনো প্রশ্ন, তারপরেও সাম্প্রতিক সময় এটি সামনে এসেছে। ভারতের অন্যতম বাংলা দৈনিক এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারের একটি পর্যায়ে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র আপনি লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি কেন? উত্তরে শেখ হাসিনা বলছেন যে 5 আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা ছুটে আসছিল, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। তাকে এবং তার বোনকে হত্যা করার উদ্দেশ্যেই গণভবনের দিকে কিছু উন্মত্ত জনতা ছুটে আসছিল এবং তাদের বক্তব্য ছিল একটি, তা হচ্ছে লাশ ফেলে দেওয়া হলে বা একের পর এক লাশ ফেলা হলে সরকার পড়ে যাবে। এমনকি ভুয়া আইডি কার্ড তৈরি করেও গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল। একটা পর্যায়ে এসে তিনি মূল প্রসঙ্গে বলছেন যে সেই অল্প সময়ে, অর্থাৎ তাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে গণভবন ছাড়তে হবে। সেই সময় বসে বসে পদত্যাগপত্র লেখার মতো কোনো সময় তার হাতে ছিল না। এবং তিনি বলছেন যে তিনি যে দেশ ছাড়বেন এই বিষয়টিও ততক্ষণ তিনি জানেন না। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন টুঙ্গিপাড়ায় চলে যাওয়ার। এবং একটা সময় তিনি বলছেন যে আমাকে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাকুল্যে 30 থেকে 40 মিনিটের সময় ছিল, যার মধ্যে সেই স্থানটি ত্যাগ করতে হবে। তিনি যে পদত্যাগপত্র জমা দেননি এটি চরম সত্য, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ লিখেছিলেন কিনা, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন কিনা, এখন সেই প্রশ্নটি এসেছে। তো রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান কিংবা সচিবালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছেও এ ধরনের কোনো পদত্যাগপত্র খুঁজে পাওয়া যায়নি। এটাও তো চরম সত্য কথা, এটি প্রমাণিত সত্য। এমনকি 8 আগস্ট যেদিন ডক্টর ইউনূস শপথ নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি নির্দেশনা দিয়েছিলেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী। সে বিষয়ে আইন উপদেষ্টা একটা সময় দেশের জনগণকে বললেন যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জানতে চাওয়া হয় এই পরিস্থিতিতে করণীয় কি। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্দেশ্যমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। সেটার পরিপ্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সব বিচারপতি মিলে 106 অনুচ্ছেদের অধীনে মতামত দেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে, অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতিতেই সবকিছু হবে। তো সেই রেফারেন্সের যে পত্র, তাতে উল্লেখ ছিল যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপর আরও অন্য জিনিস লেখা ছিল যে এই বিষয়গুলো তো ডাহা মিথ্যা কথা। তার কারণ এই যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা মিলে, সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে তারা মতামত দেন। ওই সময় তো রাষ্ট্রপতি সেনানিবাসে আশ্রয়ে ছিলেন, আরও কোনো বিচারপতি ছিল, এটিও পুরনো বিতর্ক। তো শেখ হাসিনার বক্তব্যই সম্ভবত সঠিক, তিনি কোনো পদত্যাগপত্র লেখারই সময় পাননি। এবং তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে তিনি আদৌ কোনো পদত্যাগপত্র লিখেছেন কিনা, লিখে থাকলেও সেটি কেন জমা দিতে পারেননি। বড় বাস্তবতা হচ্ছে যে এগুলোর এখন আর কোনো দরকার নেই। তার কারণ তিনি পদত্যাগপত্র লিখে তা জমা দিলেও তিনি প্রধানমন্ত্রী নেই, তিনি জমা দিলেও প্রধানমন্ত্রী অবস্থায় নেই বা সেই সরকার নেই, এটাই চরম বাস্তবতা। শেখ হাসিনা এই সময় দেওয়া সাক্ষাৎকারে আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, দলের পুনর্গঠন, দলের নেতৃত্বে পরিবর্তন ইত্যাদি এই বিষয়ে। সেখানে প্রশ্ন ছিল যে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের পদাধিকারীদের পরিবর্তন করে নতুন দায়িত্ব বন্টনের কথা ভাবছেন কিনা এবং অসুস্থ ও অশক্ত নেতাদের সরিয়ে তরুণদের নেতৃত্বে আনার পরিকল্পনা আপনার রয়েছে কিনা। তো তিনি বলছেন যে আওয়ামী লীগ একটা শুদ্ধিকরণ
প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যারা আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের দুর্দিনে আরও দৃঢ়ভাবে পাশে রয়েছেন এবং তারাই থাকবেন দলের নেতৃত্বে। আর যারা ব্যক্তিগত সুবিধা এবং ক্ষমতার আশায় ছিলেন তারা ইতিমধ্যে ভোল পাল্টে ফেলেছেন, অনেকে চুপ করে গেছেন। এটা দলকে দুর্বল করেনি, বরং দলকে খাঁটি করেছে। অর্থাৎ তিনি মানুষজন বা তার নেতাদের চিনতে পারছেন, বেশ ভালো কথা তিনি যদি চিনতে পেরে থাকেন। এবং তিনি বলছেন যারা দায়িত্ব পালন করতে পারবেন না, যারা কর্মীদের পাশে দাঁড়াতে পারবে না, যারা কঠিন সময়ে দলের পাশে ছিল না, সংগঠনকে ধরে রাখতে পারেনি, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার এই বক্তব্য ভালো অবশ্যই, কিন্তু একটি কথা চারদিক থেকে তো প্রশ্ন আকারে ওঠে। যেই শেখ পরিবারের অনেক সদস্যের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা, লুটপাট থেকে শুরু করে নানান অপকর্মের অভিযোগ রয়েছে শেখ পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে, তাদের বিষয়ে তিনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? এবং দলীয় নেতা কর্মীদের অধিকাংশের অভিযোগ যে এই সব সদস্যের কারণেই ত্যাগী নেতাকর্মীরা সামনে এগিয়ে আসতে পারেনি এবং যে হাইব্রিড আওয়ামী লীগেরা জায়গা করে নিয়েছে দলের মধ্যে, তাদেরকে মোটা অঙ্কের টাকা বিনিময়ে এই শেখ পরিবারের সদস্যরাই স্থান করে দিয়েছে। টাকা পাচারের অভিযোগ তো রয়েছেই। কেন শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের, তার পরিবারের সদস্য বলতে তার যারা চাচাতো খালাতো মামাতো ভাই বোনেরা আছেন, কিংবা শেখ পরিবারের অন্যান্য সদস্য, তার নিজের যে দুই সন্তান, এমনকি তার বোন শেখ রেহানা, তাদের বিরুদ্ধেও কি কম অভিযোগ? নিশ্চয়ই না। এবং অনেকে বলে থাকে যে শেখ হাসিনা তার পরিবারের কাছে অনেক বেশি দুর্বল। হয়তো সত্য কথাগুলো, কিন্তু দলকে বাঁচাতে গেলে শুধু পরিবারের সদস্য তো নয়, তাকে অনেক ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ দলের আজকে যে অবস্থা, তৃণমূলের নেতাকর্মীরা যে এখনো পর্যন্ত কারাগারে রয়েছেন, থেকে দেখে এসেছে, তো শুনে এসেছে তাদের বক্তব্য। আমি জানি না দলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্য কতটা শোনার চেষ্টা করছেন, বা এখনো পর্যন্ত যারা অসহায় অবস্থায় নানান ধরনের একটা রোমহর্ষক অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাদের মতামত তারা শোনার চেষ্টা করছেন কিনা। এবং তিনি যে আপাতত দল থেকে বিদায় নিচ্ছেন না, দলের দায়িত্ব তার হাতে রাখতে চাইছেন, এই বিষয়েও এই সময়ের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। এবং সেই প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়ের কথাটি এসেছিল, যে সজীব ওয়াজেদ জয় তো নিজেই বলেছিলেন যে আপনি অবসরে যাবেন বা আপনার বয়স হয়েছে। তিনি বলেছেন সেটি বলতেই পারেন, নেতৃত্ব পরিবর্তন সময়ের ব্যাপার এবং দলের কাউন্সিলরদের হাতে এটি নির্ভর করে। তিনি বারবার বলেছেন যে আমি বিদায় নিতে চাই, দলের কাউন্সিলররা তাকে রেখে দিয়েছে, তারও বয়স হয়েছে। সেই জায়গা থেকে হয়তো সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন। তবে তিনি ফাইনালি দলের নেতৃত্ব ছাড়ছেন না, সেই কথাটিও জানিয়ে দিয়েছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে তার ফিরে আসাটা অথবা দলের ফিরে আসাটা কতটা সহজ, এই মুহূর্তে সবারই প্রশ্ন। তবে ইঙ্গিত যতটা পাওয়া যাচ্ছে, হয়তো সরকারের পক্ষ থেকে একটু একটু করে ছাড় দেওয়া হচ্ছে। যেমন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যারা পদাধিকারী হয়ে আছেন, তাদের অনেকে নির্বাচন করতে পারবেন, যেহেতু দলীয় মার্কা ছাড়া এটি নির্বাচন হচ্ছে। আগে এক ধরনের যদি কনফিউশন ছিল যারা পদে আছেন তারা করতে পারবে কেন নির্বাচন, তো সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, যা এর মধ্যে আপনারা জেনেছেন। মধ্য কথা, আওয়ামী লীগ ফিরবে, এটাই বাস্তবতা। সেটি 6 মাস হোক, 1 বছর হোক। শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এই শফিউল্লাহ আর ওয়াকারের মধ্যে একটা জায়গায় আমি মিল দেখি, দুটাই কিন্তু কাপুরুষ, এদের বুকে কোনো সাহস নাই। আরেকটা জিনিস আমার ওয়াকারের সাথে সম্পর্কে যেটা বলার আছে সেটা হলো যে ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পোটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি, সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আওয়ামী লীগের 6 দফা দিবসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তার একটা অংশ নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। আমি ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না। যারা এটার সমালোচনা করেছেন তাদের ইউটিউবে বা টক শোতে, এটা সবাই আসলে আমাদের প্রিয় মানুষ, সবারই একটা আকাঙ্ক্ষা বাংলাদেশে যেই জঙ্গি দখল চলছে এইটার সমাপ্তি আমরা সবাই চাই। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুনরায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন চাই, এটাই আমাদের চাওয়া।
সেখানে আমি তো নিজেই ওবায়দুল কাদের সাহেবের অনেক সমালোচনা করেছি, কিন্তু এই বক্তৃতাটা আমি শুনলাম, যেহেতু আমি কথা বলতে এসেছি, আসলে বক্তৃতাটা শোনার পরে আমার মনে হলো যে ওবায়দুল কাদের সাহেবের ডিফেন্সে আমার কিছু কথা বলা দরকার। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, মাননীয় নেত্রী, আপনি আশা করে যে সেনা প্রধান রাষ্ট্রপতি নিয়োগ করেছেন তারা কি দিল? আমি জানি না আমি মিস করেছি কিনা, কারণ হলো আমি শুধু তার এতটুকু কথা শুনেছি এই দুইজন ব্যক্তিকে নিয়ে। এখন অনেকে বলছেন যে এটা শেখ হাসিনাকে দোষারোপ করা হয়েছে, আবার কেউ কেউ এইভাবেও টানার চেষ্টা করছেন যে নেত্রীর সাথে বেয়াদবি হয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ওবায়দুল কাদের সাহেব নিজের দোষ দেখতে পাচ্ছেন না। কিন্তু প্রথম দুটো প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি হওয়া বা তাকে দোষারোপ করা, সেটা আমার কাছে তো মনে হলো না। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ছিলেন, উনি কিন্তু ওবায়দুল কাদের সাহেবের পরে শেখ ফজলুল করিম সেলিম এবং তারপরে কিন্তু শেখ হাসিনা নিজে বক্তৃতা দিয়েছেন। আমি বুঝলাম না যে কেন ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতার এই অংশটা এতটা ফোকাসে এলো। এটা ছাড়াও যেই জন্য আমি এই লেকচারটা দিতে বসেছি সেটা হলো যে ওবায়দুল কাদের সাহেব কিন্তু তার এই বক্তৃতাটা, আমি মনে করি যে উনি তো অনেক বক্তৃতা দিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক তৈরি করেছেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা ছিল ওনার জীবনের। এবং সবচেয়ে যেটা আমার একটু খারাপ লেগেছে, যে আমার মনে হলো যে উনি একটা ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছেন। উনি এর মধ্যে আওয়ামী লীগের যেসব নেতা মারা গেছেন তাদেরকে স্মরণ করলেন এবং একটা বিদায়ী টোন কিন্তু এখানে ছিল। তার উপর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা ওবায়দুল কাদের সাহেব বলেছেন সেটা হলো যে আওয়ামী লীগের এখন যে পুনর্গঠন হবে, শেখ হাসিনা যে আওয়ামী লীগটা তৈরি করবে সেইখানে যেন কোনোভাবেই কোনো বেইমান ঢুকতে না পারে। উনি ইংরেজিতে বলেছেন, ওয়ান্স এ ট্রেইটর ইজ অলওয়েজ এ ট্রেইটর। এটা তো আসলে সত্য কথা। আওয়ামী লীগে তো আমরা দেখছি যে কোনো না কোনো ভাবে বেইমানরা ঢুকে যায়। আওয়ামী লীগে মোশতাক ঢুকেছে, তারপরে আওয়ামী লীগের সময়, এটা তো আওয়ামী লীগে ঢুকে নাই, আমরা যদি ওয়াকার এবং চুপ্পুর কথা মনে করি, ওয়াকার আর চুপ্পুকেও কিন্তু একসাথে ব্র্যাকেট বন্দি করাটা আমরা সন্দেহ বশে করি, কিন্তু বাস্তবতাটা আসলে কি এক দুইজনের ক্ষেত্রে? ওয়াকার চাইলে জঙ্গি উত্থান দমন করতে পারতো, জঙ্গি উত্থান বন্ধ করতে পারতো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু চুপ্পু কি সেটা পারতো? পারার কি আসলে কোনো কারণ আছে? বাংলাদেশের রাষ্ট্রপতির যে পাইক পেয়াদা আছে সেগুলো নিয়ে কি চুপ্পু করতে পারতেন? আসলে উনি কিন্তু এটা থামাতে পারতেন না। পরবর্তীতে উনি প্রেসিডেন্ট আছেন, এটার পক্ষেও তো কিছু যুক্তি অনেকে বলেন যে সেটাগুলো তো সত্য, যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট না থাকলে কিন্তু ইউনুস প্রেসিডেন্ট হয়ে যেত। অবশ্যই ইউনুস প্রেসিডেন্ট হয়ে গেলে আমি যে খুব অখুশি হতাম তা নয়, ইউনুসকে বাংলাদেশে আরো ভালোভাবে দেখানোর একটা আমরা সুযোগ পেতাম যদি ইউনুস প্রেসিডেন্ট হতো। সেটা এখনো অনেকে মনে করেন যে সম্ভাবনা আছে কি নাই সেটা পরে দেখা যাবে। কিন্তু ওয়াকার আর চুপ্পুর বিষয়টা কিন্তু এক না। চুপ্পু রাজনৈতিক নিয়োগ, এবং সেখানে চুপ্পু অনেক সাহসী ভূমিকা রাখতে পারতো, চুপ্পু অনেক কিছু বদল করে দিতে পারতো। সেটা তো আওয়ামী লীগের অনেক নেতাই করতে পারতেন। আওয়ামী লীগ যদি রাস্তায় থাকতো, আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি, আওয়ামী লীগকে যদি এই ওয়াকারের বাহিনী যদি চাতুর্যের সাথে রাস্তা থেকে উপস্থিতি প্রত্যাহারের চাতুর্য যদি ওয়াকার না করতো, তাহলে তো রাজপথ আওয়ামী লীগেরই দখলে থাকতো। তো তখন তো আসলে কেউ এগুলো ওই একটা এই বিভৎস জঙ্গি আক্রমণের মুখে অনেক কিছু আমরা কিন্তু চিন্তা করতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে চুপ্পু পরে প্রেসিডেন্ট রয়ে গেছে, এখনো আছে, আর এই ধরনের একটা সুবিধা পেলে যখন আর কিছুই করা যাচ্ছে না সেই সুযোগটা উপভোগ চুপ্পু যদি করে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমি খুব একটা বড় অপরাধ হিসাবে দেখতে রাজি নই। কিন্তু আমি ওয়াকারকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নই। আবার এটাও ঠিক যে আমরা সবাই যেটা সমালোচনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ওয়াকার কিভাবে আসলো, তার সম্পর্কে কেন খোঁজ খবর নেওয়া হলো না, দেখুন এটা তো ওয়াকারের একার পক্ষে না, আমাদের শেখ হাসিনার পলিসিটাও কিন্তু বুঝতে হবে। এই জায়গায় আমরা সবাই কিন্তু শেখ হাসিনার প্রতি, আমার মতে তো খোলামেলা কথা কেউ বলে না, আড়ালে আবডালে বলে। আর ওবায়দুল কাদের সাহেব তো শেখ হাসিনার সামনে বলেছেন, আমি এখানে কোনো বেয়াদবি দেখি নাই। তবে যারা রাজনীতি করেন তারা এটা ভালো বুঝবেন যে এইভাবেও যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তো আসলে মুশকিল। আমরা তো সমালোচনা করতে চাই, এই জন্য অবশ্য আমার রাজনীতি করার কোনো আকাঙ্ক্ষাও নাই। আমি চিন্তার জগতে থাকতে আমি অধিকতর পছন্দ করি। শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এই দুই মানুষের পলিসিগুলো কিন্তু আমাদের দেখতে হবে। শেখ হাসিনা তার পলিসিটাই ছিল কিন্তু বাংলাদেশকে ইনক্লুসিভ করা। উনি মাদ্রাসা ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন, কিংবা যে কেউ দিক, এটা অব্যাহত ছিল, উনি এটার পরিধি বাড়িয়েছেন। এটা তো একটা ভালো কাজ ছিল। মাদ্রাসা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়বে না এটা তো হতে পারে না, তাদের যদি যোগ্যতা থাকে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়বে। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসা ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি।
সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসা ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয়? হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আমার ওয়াকারের সাথে সম্পর্কে যেটা বলার আছে সেটা হলো যে ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। জঙ্গি আবার সে কিন্তু ডাইহার্ড জঙ্গি হতে পারে নাই। আসলে শেখ হাসিনার সান্নিধ্যে থাকলে তো ডাইহার্ড জঙ্গিও কিছুটা তো প্রভাব পড়ে, সেটুকুন যে পড়ে নাই এটা আমরা বলবো না। দেখুন, ভবিষ্যতে কিন্তু ওয়াকার যেসব আওয়ামী লীগের নেতাদের প্রাণ বাঁচিয়েছে তারা কিন্তু কোনো না কোনো সময় হয়তো নেত্রীর কাছে এই ওয়াকারের জীবন ভিক্ষা চাইতেও পারে। পা চাওয়াই স্বাভাবিক, কারণ জীবন তো রক্ষা পেয়েছে অনেকের। ওয়াকার সেটুক তো করেছে, কিন্তু সেটা করলেই কি ওয়াকার মাপ পাবে না? আসলে সেটা আসলে আমার এই আলোচনারও বিষয় না। কিন্তু ওয়াকার কিন্তু ডাইহার্ড জঙ্গিও হতে পারেনি, আবার দেশপ্রেমিক একজন মানে মুক্তিযুদ্ধের পক্ষে একজন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধানও সে হতে পারেনি। ফলে সে সব দিকে কিছু 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 আছে। সে এখন বিএনপির সাথে আছে। আর এই ধরনের মানুষগুলাই কিন্তু খুবই এরা হলো যে আসলে যে কোনো বিপদের সময় এই মানুষগুলা হয়ে যায় বিপদ বলে, রাষ্ট্রের বিপদ যদি হয়, যেটা আমাদের 2024 হয়ে গেছে, এই মানুষগুলা হয়ে যায় সবচেয়ে ক্ষতিকর। ওয়াকার যেটা হয়েছে, যেটা আমি মনে করি যে শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এই শফিউল্লাহ আর ওয়াকারের মধ্যে একটা জায়গায় আমি মিল দেখি, দুটাই কিন্তু কাপুরুষ। এদের বুকে কোনো সাহস নাই। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, হয়তো জাফর ইমাম নামে এরশাদ সরকারের একজন মন্ত্রী ছিলেন। উনি খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। উনি খালেদ মোশাররফের সাথে কু করেছিলেন, পরবর্তীতে এরশাদ ওনাকে মন্ত্রী বানিয়েছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধু সরকার যদি শফিউল্লাহকে সেনাপ্রধান না করে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করত, 15ই আগস্টে অর্থাৎ একই জায়গায় যদি জিয়াউর রহমান থাকতো, জাফর ইমাম সাহেবের মতে জিয়াউর রহমান একটা কড়া পদক্ষেপ অ্যাকশন নিতেও পারতেন জঙ্গিরা, ফারুক, রশিদ যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের বিরুদ্ধে। এই কথাটাকে কিন্তু আপনারা একদম ফেলে দিয়ে না। হ্যাঁ, জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি করেছে, রাষ্ট্র শাসন করেছে, রাষ্ট্রে পাকিস্তানি ধারা ফিরিয়ে এনেছে, জামাতকে রাজনীতি করতে দিয়েছে, এগুলো সব সত্য। কিন্তু মানুষ যদি তার কোনো পদে নিয়োজিত থাকে তখন কিন্তু সে দায়িত্ববোধের কারণে অনেক কিছু করে। সেই কাজটা জিয়াউর রহমান করতো কি করতো না, এখন এটা হয়ে গেছে যে আসলে হাইপোথেটিক্যাল, কারণ জিয়াউর রহমান তো সেখানে ছিল না। কিন্তু জাফর ইমামরা তো জিয়াউর রহমানকে চিনেছেন, ফলে এইটা ফেলে দেওয়ার মতো না। এটা কেন বলছি আমি? এইটা এই জন্য বলছি যে ওয়াকারের চেয়েও বড় কোনো জঙ্গিকেও যদি শেখ হাসিনা নিয়োগ দিতেন, তাহলেও কিন্তু সেই জঙ্গি মানে একেবারে মনে করেন যে জামাতের লোক, সেও কিন্তু কিংবা হেফাজতের লোক, সেও কিন্তু এই জঙ্গি উত্থান থামানোতে কাজ করত। এমন মানুষও কিন্তু আছে, দায়িত্বের কারণে হোক, উপস্থিত প্রেসারে হোক, কিংবা আপনার যার নিয়োগকর্তা যারা তাদের প্রতি দায়বোধ থেকে হোক, এই কাজ কিন্তু কিছু কিছু মানুষ করে, যেভাবে জাফর ইমাম ভেবেছিলেন যে জিয়াউর রহমান করত। কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়ে গেছে যে সেই রকম দায়িত্ব পালন করার মতো কোনো ধরনের এই লোকটার ছিল না ওয়াকারের। ফলে 2024 জঙ্গি উত্থানে যত ধরনের ক্রিমিনাল এর সাথে জড়িত, ওয়াকার যে 1 নাম্বার ক্রিমিনাল, এটা কিন্তু ইতিহাস বলুন, ভবিষ্যতে শেখ হাসিনা সরকার বলুন, এরা সবাই কিন্তু ওয়াকারকে কিন্তু আলটিমেটলি 1 নাম্বার ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ হলো যে একমাত্র ওয়াকারের পক্ষে সম্ভব ছিল জঙ্গি উত্থানটাকে ঠেকানো, সেটা কিন্তু সে করে নাই। সে না করে সে জঙ্গিদের সাথে গেল এবং সে তো আরো অনেক অপকর্ম করেছে, আমরা সেটা জানি। কিন্তু এখানে শেখ হাসিনার দায়টা আমরা যেভাবে দেখি, সেটা আমরা কিন্তু শেখ হাসিনার বাইরের অংশটা দেখছি, ভিতরের অংশটা দেখছি না। ভিতরের অংশটা হলো যে শেখ হাসিনা তার সরকারের আমলে যতটা সম্ভব রাজনীতিকীকরণের দিকে উনি যান নাই, বিশেষ করে প্রশাসনের এবং এই আর্মি প্রশাসন সবকিছুকে। আমরা যেটা আবার জঙ্গিরা যেটা প্রচার করেছে সেটা হলো যে শেখ হাসিনা সব দলীয়করণ করেছে, বরঞ্চ দলীয়করণটা অনেক বেশি ছিল কিন্তু বিএনপি সরকারের 2001 থেকে 6 সাল পর্যন্ত। আর এগুলো তো আসলে সরকারি চাকরি করার কারণে আমি যদি তুলনা করি কারা কিভাবে নিয়োগ দিত, এখান থেকেও কিন্তু এটা প্রমাণ করা যায়, এটা এমন কোনো কঠিন জিনিস না। যেটা হলো শেখ হাসিনার এই যে ভালো মানুষই, উনি যে পুরো বাংলাদেশটাকে একটা ছায়ার তলে আনতে চেয়েছিলেন, সেই মাদ্রাসা ছাত্রদের বলুন, বাংলাদেশের যারা ধর্মকর্ম করে তাদের বলুন, ওয়াজ মাহফিল করুন, তাদের এমনকি সরকারি চাকরিতে আপনি দেখবেন যে হাজার হাজার জামাতের ছেলে কিন্তু সরকারি চাকরিতে রেগুলার প্রমোশন পেয়েছে। এটা তো এমন নয় যে আমরা যেগুলো মনে করি যে সরকারের কোনো, বিশেষ করে অনেকে এগুলো দেখেন নাই, অনেকে টাকা খেয়ে জামাতের ছেলেদের চাকরি দিয়েছে। এইটা যেমন একদিক থেকে সত্যতা এখানে কিছু না কিছু আছে, কিন্তু শেখ হাসিনার যে উদারতা, সেটার সত্যতা কিন্তু এখানে অনেক বেশি। শেখ হাসিনা তার 17 বছরের শাসনকালে উনি কিন্তু এই জিনিসগুলো বাদ দিতে চেয়েছিলেন। একটা আদর্শ ব্যুরোক্রেসি হোক, আদর্শ কখনো হয় আমরা মনে করি যে যেখানে যদি রাজনীতি না থাকে। কিন্তু এখানে আবার জঙ্গিরা কিন্তু অন্যভাবে কিন্তু আপনার
সুতা কেটেছে, আপনার ইঁদুরের গর্ত মুড়েছে। কারণ জঙ্গিরা কিন্তু একেবারে তারা কিন্তু সংঘবদ্ধভাবে প্ল্যান করে তাদের নেতাদের দ্বারা তারা কিন্তু বিসিএস করিয়েছে, দলে দলে কিন্তু আপনার সরকারি চাকরিতে ঢুকিয়েছে, সেনাবাহিনীতে ঢুকিয়েছে, বিমান বাহিনীতে ঢুকিয়েছে, নৌবাহিনীতে ঢুকিয়েছে। সেগুলা কিন্তু শেখ হাসিনা সরকার মোকাবেলা করতে পারেন নাই। কিন্তু আড়ালে শেখ হাসিনার যে উদারতাটা আছে, বঙ্গবন্ধুর মধ্যে আমরা যে উদারতাটা আমরা দেখি, সেই জিনিসটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কিন্তু করা না, এটাকে অনেক মহত্বের লক্ষণ। ওই জিনিসটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের ওই জায়গায় আসতে হবে যে বারবার আমরা এই চেষ্টাটা আমাদের দুই নেতা বঙ্গবন্ধু শেখ হাসিনার আমলে দুইজনই চেষ্টা করার ফলেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মূল্যবাদী শক্তিকে মূলধারায় অন্তর্ভুক্ত করা যায়নি। এখন আমাদের চূড়ান্ত অভিজ্ঞতা হয়ে গেছে, ভবিষ্যতে আমাদের যাতে এই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাই। এই ক্ষেত্রে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পোটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। আচ্ছা বলুন তো, এই কথাটা তো আমাদের সবার, যারা এই ওবায়দুল কাদের সাহেবের ওই কথাটার টেনে সমালোচনা করছে, তাদের সবার মনের কথা এটা না? আমার তো মনে হয় সবার মনের কথা এটা যে শেখ হাসিনা আর কোনো, উনি এবার চূড়ান্ত ভাবে একটা ডিসিশন দিবেন যে আসলেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণীকে কোনোভাবেই বাংলাদেশের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, সেভাবেই শেখ হাসিনার ডিসিশন দিবেন। এটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন নেত্রীর সামনে, এটা তো আপনি সবাই চাই। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে ডিফেন্স করার যথেষ্ট ভিত্তি দেখি, এবং তার বক্তব্য নিয়ে যেভাবে সবাই সমালোচনা করছে